সাক্ষ্য চৈতিকে সাফ জানিয়ে দেয়, তুই এবার এই বাড়ি থেকে চলে যা, এখানে থেকে তোর কোনো লাভ হবে না। উত্তরে চৈতি বলে, আমি আজই চলে যাচ্ছিলাম, শুধু মা আর আন্টির অনুরোধেই থেকে গেলাম। পাশ থেকে ঝিল টিপ্পনি কেটে বলে, শুধু ওদের অনুমতি নিলেই হবে? এই বাড়িতে আরও অনেকেই আছে, তাদের কথা কি একবারও মনে পড়ল না? তুমি কি জানো তাদের বললে আদৌ থাকতে দিত কিনা? মনে রেখো, এই বাড়িতে থাকতে হলে আমাদের কথা মেনে চলতে হবে, যখন তখন আমাদের ঘরে ঢুকে পড়া চলবে না। সাক্ষ্য বিরক্তি নিয়ে বলে, আমি এইটুকু পথ হেঁটেই যেতে পারব, গাড়ি আছে বলেই যে সেটা দেখাতে হবে তার কোনো মানে নেই। এই বলে সে সেখান থেকে চলে যায়। পরের দিন রায়পূর্ণ চৈতির সামনে রেয়াজে বসেন। ঠিক সেই সময় ঝিল তার বন্ধুদের নিয়ে সজোরে রিহার্সাল শুরু করে। আওয়াজে অতিষ্ঠ হয়ে চৈতি বলে, আমি কি একবার দাদুভাইকে গিয়ে বলবো? রায়পূর্ণ হতাশ হয়ে বলেন, বলে কোনো লাভ নেই, আমার ছেলেকে বললে সে উল্টো বলবে ওরা কি তবে বস্তিতে গিয়ে গান শিখবে? চৈতি জেদ ধরে বলে, প্রয়োজন হলে বস্তিতে গিয়েই করবে, সাক্ষ্যই ওদের এই সুযোগ করে দিয়েছে। তুমি কি বলবে যে ওরা গান করলে তুমি গাইবে না? রায়পূর্ণ দীর্ঘশ্বাস ফেলে বলেন, এখন আর এসব বলে লাভ নেই, সুযোগ যা ছিল তা আগেই শেষ হয়ে গেছে। তখনই চৈতি প্রস্তাব দেয়, তাহলে কি আমি আয়োজকদের সাথে কথা বলবো? রায়পূর্ণ সম্মতি দিয়ে বলেন, হ্যাঁ বলতে পারো, তবে এমনভাবে বলবে যেন একই মঞ্চে দুজন শিল্পী গান গাওয়ার বিষয়টি পরিষ্কার থাকে। ওদিকে ঝিলের বন্ধুরা বেশ চিন্তিত। একজন বলেই ফেলে, আমার খুব নার্ভাস লাগছে, এই বাড়ির বড় মামিও তো পারফর্ম করবেন। ঝিল আত্মবিশ্বাসের সাথে বলে, দেখ, মায়ের সাথে আমাদের কোনো প্রতিযোগিতা নেই, মা ভালো গাইলে আমাদেরই ভালো লাগবে। পাশ থেকে মিলি যোগ করে, হ্যাঁ রে, বড় মামি গান গাইলে তোদের ভালো লাগবে, আবার তোরা গাইলে আমাদেরও ভালো লাগবে। তোরা কত কষ্ট করে গান শিখছিস, বড় মামি তো আগে অনেক সুযোগ পেয়েছেন, এবার তোরা একই মঞ্চে পাল্লা দিবি, এটাই তো বড় কথা।